নমস্কার বন্ধুরা, গল্পকথক সুদর্শন চ্যানেলটিতে আপনাদের স্বাগত। আশা করছি আপনারা সুস্থ আছেন। আজ আপনাদের পড়ে শোনাব মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা বিখ্যাত ছোট গল্প কেরানির বউ। ষড়শীর মুখখানি তেমন সুশ্রী নয়। বোচা নাক, ঢেউতোলা কপাল, ছোট ছোট কটা চোখ। গায়ের রং তার খুবই ফর্সা, কিন্তু কেমন যেন পালিশ নাই। দেখিলে ভিজা স্যাঁতস্যাঁতে মেজের কথা মনে পড়িয়া যায়। ষড়শীর গড়ন কিন্তু চমৎকার। বাঙালি গৃহস্থ সংসারের মেয়ে। ডাল আর কুমড়ার ছেচকি দিয়া ভাত খাইয়া যারা বড় হয়, একটা বিশেষ বয়সে মাত্র তাদের একটুখানি যৌবনের সঞ্চার হইয়া থাকে। বাকি সময় সবটাই অসামঞ্জস্য। সে হিসাবে ষড়শী বাস্তবিকই অসাধারণ। তার শরীরের মতো শরীর সচরাচর চোখে পড়ে না। ঘোমটা দিয়া থাকিলে কবিকে সে অনায়াসে মুগ্ধ করিতে পারে। একটু নিচু দরের ব্রহ্মচারীর মনে ঘোমটা খুলিয়া তার মুখখানি দেখিবার সাত জাগা আশ্চর্য নয়। ঘটনাটা নিছক মাতৃমূলক। ষড়শীর মার অনেক বয়স হইয়াছে, 40-এর কম নয়, কিন্তু এখনো তার শরীরের বাঁধনি দেখিলে আপনার বিস্ময় বোধ হয় এবং তিনি লজ্জা পান। 13 বছর বয়সে ষড়শী টের পায় যে অহংকার করার মতো গায়ের রং তো তার আছে, কিন্তু আসল রূপ তার গায়ের রঙে নয়, অস্থিমাংসের বিন্যাসে। টের পাইবার পর ষড়শীর কাপড় পরার ভঙ্গি দেখিয়া সকলে অবাক। ও কি লোক, ও আবার কি ঢং, ঢং আবার কোথায় দেখলে? ও কি কাপড় পরাচ্ছিলি তোর? সংসেদছিস কেন? বেশ করেছি, তোমার কি? মুখে আগুন মেয়ে, যাস নে সংসেজে ঢং করে পাড়া বেড়াতে, তুই যাস নে সরি, মেরে পিঠের চামড়া তুলে ফেলবো। পাড়া বেড়ানোর শখ ষড়শীর আপনা হইতে গেল। একদিন বাড়ি ফিরিয়া মাকে জড়াইয়া ধরিয়া তার কি কান্না! কি হয়েছিল ষড়শী বলিতে পারে না। অনেক চেষ্টায় একটু আভাস দিল, বাকিটুকু মা জেরা করিয়া জানিয়া নিলেন। জানিয়া মাথায় যেন তার বাজ পড়িল। এ কি সর্বনাশ! রাগের মাথায় মেয়ের পিঠেই গুং গুং করিয়া কয়েকটা কিল বসাইয়া দিলেন। বলিলেন, সেইকালে বারণ করেছিলাম, সারা দুপুর টোটো করে ঘুরে বেড়াসনে সরি, বেড়াসনে। হলো তো এবার? মুখে চুনকালি না দিয়ে ছাড়বি? তুই কি সেই মেয়ে? ষড়শী খুব কাঁদিল, রাত্রে ভাত খাইল না। দারুণ অভিমানে ভাবিতে লাগিল, মা আমাকেই মারল কেন? আমার কি দোষ? সংসারের অন্যায় ও অবিচারের সঙ্গে তার পরিচয় ছিল, কিন্তু এ ব্যাপারটা তার কাছে চূড়ান্ত রকমের রূঢ় ঠেকিল। তার কোনোই অপরাধ নাই। সুবলদার মতলব বুঝিতে পারা মাত্র তার হাতে কামড়াইয়া দিয়া পলাইয়া আসিয়াছে। সে এত ভালো মেয়ে, তবু তাকেই মার খাইতে হইল। সকলের ভাব দেখিয়া বোঝা গেল সেই একটা অপকর্ম করিয়াছে। দোষ আগাগোড়া তারই। সুবলের কি শাস্তি হয় দেখিবার জন্য ষড়শী ব্যগ্র হইয়া রহিল, কিন্তু সুবলের কিছুই হইল না। সুবলের বাবাকে ব্যাপারটা জানাইয়া দিবার পরামর্শ পর্যন্ত মার যুক্তিতর্কে বাতিল হইয়া গেল।
ষড়শীর প্রতি শাসনের অবধি রহিল না। আপনজন যেই বাড়ি আসিল, সকলের কাছে একবার করিয়া ব্যাপারটার ইতিহাস বলিয়া তাকে লজ্জা দেওয়া হইতে লাগিল। এ বাড়িতে দুজনকে চুপি চুপি কথা বলিতে দেখিলেই ষড়শী বুঝিতে পারে তার কথাই আলোচিত হইতেছে। নিদারুণ কড়াকড়ির মধ্যে পড়িয়া কয়েক দিনের মধ্যেই ষড়শী হাঁপাইয়া উঠিল। সময়ে শাসনও একটু শিথিল হইল, ষড়শীরও সহ্য হইয়া গেল। কিন্তু মনে মনে সে এমন ভীরু হইয়া পড়িল বলিবার নয়। ছেলেবেলা হইতে চেনা ছেলেরা বাড়িতে আসিলে একা তাদের সঙ্গে কথা বলিতে ষড়শীর ভয় করিতে লাগিল। লোকে দোষ দিলে ভাবিবে কি জানি মনে ওর কি আছে। একা পাশের বাড়ি যাওয়ার সাহস পর্যন্ত সে হারাইয়া ফেলিল। দুপুরবেলা সে মার কাছে শুইয়া থাকে, ঘুম আসে না। অন্য ঘরে গিয়া একটু একা থাকিতে ইচ্ছা করে, তবু সে শুইয়া থাকে। কোথায় গিয়েছিল জিজ্ঞাসা করিলে সে যদি বলে যে বাড়িতেই ছিল, পাশের ঘরে ছিল, কোথাও যায় নাই, মা হয়তো সে কথা বিশ্বাস করিবে না। সংসারে আর সমস্ত মেয়ের মতো সে নয়। কুমারী ধর্ম বজায় রাখার জন্য তার ওদের মতো যথেষ্ট ও প্রাণপণ চেষ্টা নাই। সকলের মনে এমনই একটা ধারণা জন্মিয়েছে জানিয়া ষড়শী দিবারাত্রি সজ্ঞানে নিজের চলাফেরা নিয়ন্ত্রিত করিতে লাগিল। সকলের চুরি চুরি খেলার মধ্যে চুরি না করিয়াও বেচারি হইয়া রহিল চোর। উপদেশ শুনিল, মেয়ে মানুষের জীবনে আর কাজ কি মা? চারদিক পুরুষ গুন্ডা হা করে আছে, পা পিছলে না ওদের খপ্পরে পড়তে হয়, বাস এইটুকু সামলে চলা। ছড়া শুনিল, পুরলো মেয়ে উড়লো ছাই, তবে মেয়ের গুণ গাই। শুনিয়া শুনিয়া ষড়শীর ভয় বাড়িয়া গেল। সংসারে নারী সংক্রান্ত নিয়মগুলি এখন সে মোটামুটি বুঝিতে পারে। ধরিয়া নেওয়া হইয়াছে যে খারাপ হওয়াটাই প্রত্যেক মেয়ের স্বাভাবিক প্রবৃত্তি, মেয়েদের খারাপ না হওয়াটাই আশ্চর্য। এই আশ্চর্য কাজটা করাই নারী জীবনের একমাত্র তপস্যা। সাবধানী হইতে হইতে ষড়শী ক্রমে ক্রমে অতি সাবধানী হইয়া গেল। ভালো হইয়ে থাকাটা তার কাছে আর ব্যক্তিগত ভালো মন্দ বিবেচনার অন্তর্গত হইয়া রহিল না। সকলে চায় শুধু এই জন্যই নারী ধর্ম পালন করিয়া যাওয়ার জন্য নিজেকে সে বিশেষভাবে প্রস্তুত করিয়া নিল। তারপর 16 বৎসর বয়সে পূর্ণ হওয়ার মাস কয়েক আগে রাসবিহারীর সঙ্গে ষড়শীর বিবাহ হইয়া গেল। বলা বাহুল্য রাসবিহারী কেরানি। বলা বাহুল্য এই জন্য যে ষড়শী মধ্যবিত্ত গৃহস্থ পরিবারের মেয়ে, বরাবর গায়ে থাকার জন্য খানিকটা গেঁয়ো, আর কথামালা পড়া বিদ্যায় লুকাইয়া নোবেল পড়ার জন্য একটু শহরে। অসামান্য অঙ্গ সৌষ্ঠবের জন্য তার শুধু স্বাস্থ্য ভালো এবং গায়ের রঙের জন্য সে একটু মূল্যবতী। কেরানি ছাড়া এসব মেয়ের বর হয় না। রাসবিহারীর মাহিনা যে এখন 100-র কাছে এবং একদিন 200-র কাছে পৌঁছানোর সম্ভাবনা আছে। সে শুধু ষড়শীর ওই রংটুকুর কল্যাণে। রাসবিহারীর সাইজ মাঝারি, চেহারা মাঝারি, বিদ্যা মাঝারি, বুদ্ধি মাঝারি, যাকে বলে মধ্যবিত্ত। তাই ষড়শীকেও সে মাঝারি নিয়মে ভালোবাসিল। কখনো মাথায় তুলিল,
কখনো বুকে নিল, কখনো পায়ের নিচে চাপিয়া রাখিল। বিবাহের 2 বৎসরের মধ্যে রাগের মাথায় 2-1 বার চড় চাপটা দিতে যেমন কসুর করিল না, 9 ভরি সোনার 1 ছড়া হার এবং মধ্যে মধ্যে ভালো কাপড়ও তেমনই কিনিয়া দিল। রাসবিহারী আর তার দাদা বনবিহারী এক বাড়িতেই বাস করিতেছিল। মাসের 1 তারিখে রাসবিহারী বরাবর মাহিনার 3/4 অংশ দাদার হাতে তুলিয়া দিয়া আসিয়াছে। বিবাহের বৎসর 2 পরে সেটা কমাইয়া কমাইয়া অর্ধেক করিয়া আনায় বনবিহারী তাকে পৃথক করিয়া দিল। পটলডাঙায় একটা বাড়ির দোতলায় একখানা শয়নঘর, একটি রান্নাঘর ও খানিকটা বারান্দা ভাড়া নিয়া রাসবিহারী উঠিয়া যাইবার ব্যবস্থা করিয়া আসিল। ষড়শীকে বলিল, সংসার চালাতে পারবে তো? ষড়শী বলিল, ও মা, তা আর পারব না বলিয়া বিবাহের পর এই প্রথম হাসি মুখে যাচিয়া 2 হাতে স্বামীর গলা জড়াইয়া ধরিয়া স্বামীকে চুম্বন করিল। স্বাধীনতার বেশি নয়, অল্প একটু স্বাধীনতার লোভে ষড়শীর খুশির সীমা ছিল না। স্বামী তো তাহার আপিস যাইবে, সে বাড়িতে থাকিবে একা, একেবারে একা। চাকরের চোখের সামনে কলতলায় স্নান করিলে কেহ তাকে গাল দিবে না। 2 বেলা পাশের বাড়ি গেলে কেহ জানিবে না। খোলা জানালায় দাঁড়াইয়া রাস্তার লোক দেখিলে আর রাস্তার অচেনা ভয়ঙ্কর ও রহস্যময় লোকেদের নিজেকে দেখাইলে কেহ কিছু মনে করিতে আসিবে না। বনবিহারীর স্ত্রী 4টি সন্তান প্রসব করিয়া আর অজস্র পান্দোক্তা খাইয়া শুকাইয়া কাঠ হইয়া গিয়াছে। রাসবিহারীদের যাওয়ার দিন সে স্বামীকে বলিল, যাই বল বাবু, বাঁচলাম। এবং এক সময় রাসবিহারীকে একান্তে ডাকিয়া দিয়া বলিল, তোমার ভালোর জন্যই বলা। রাসবিহারী কৌতূহল প্রকাশ করিলে এদিক ওদিক চাহিয়া নিচু গলায়, বউকে একটু সামলে চলো। কেন? কেমন যেন বাড়াবাড়ি। সেদিন রাখাল এসেছিল জানো, নিচে আমি খাবার টাবার করছি, বললাম, ও ছোট বউ, বাড়িতে একটা লোক এসেছে, 2 কথাবার্তা বলো গে। একা একা চুপ করে বসে থাকবে? তা ছোট বউ কি জবাব দিল শুনবে? বললে, পারবো না দিদি, আমার লজ্জা করছে। আমার ভাইয়ের বয়স এখনো ওর 18 পেরোয়নি। ভগবান সাক্ষী, আমার ভাইয়ের কাছে ওর লজ্জা কি বলতো? রাসবিহারী বলিল, কি জানি, অথচ আড়াল থেকে নুকিয়ে নুকিয়ে দেখার কামাইনি, কি তাকানি, যেন গিলে খাবে। রাসবিহারী বলিল, তা তোমার ভাইকে দেখলে দোষ কি? বনবিহারীর স্ত্রী একটু হাসিল। অনেক পান্দোক্তা খাওয়ার জন্য মুখের হাসি পর্যন্ত তার ঝাঁঝালো। বলিল, তারপর শোনো। এদিকে ছাতে কাপড়টি মেলে দিয়ে আসতে বললে যায় না, বলে, চারদিক থেকে তাকায় দিদি, আমি যাব না। আমি মরি সিঁড়ি ভেঙে ভেঙে। ভাবি, আহা, ছেলে মানুষ, না যায় না যাক। পাড়ার লোকগুলোও তো পোড়ামুখ নয় কম। ও মা, এদিকে দুপুরবেলা চোখ বুঝেছি কি বুঝিনি, অমনি তুড়ুক করে ছাতে গিয়ে হাজির। রাসবিহারী বলিল, ছাতে গিয়ে কি করে? কে জানে বাবু কি করে, কে খোঁজ নিতে যায়? একদিন মাত্র দেখেছি। মাথার কাপড় ফেলে চুল এলো করে মহারানী ঘুরে বেড়াচ্ছেন। চুল শুকেছিল হয়তো, হবে।
কিন্তু নুকিয়ে যাওয়ার দরকার, যাব না বলে শরমের কাঁদুনি গাইবার দরকার। ষড়শীর কৌতূহল প্রচণ্ড, বাড়ির কোথাও গোপনে কিছু ঘটিবার জো নাই। রাত্রে বনবিহারী কতক্ষণ হুঁকা টানে, বড় বউ তাকে কি বলে না বলে, কি নিয়া মধ্যে মধ্যে তাদের বচসা হয়, এই সব খবরও ষড়শী অনেক রাখে। আড়ালে দাঁড়াইয়া বড় বউয়ের কথাগুলি শুনিতে সে বাকি রাখিল না। তখনকার মতন ষড়শী চুপ করিয়া রহিল। বড় বউ চুল বাঁধিয়া দিতে চাহিলে বিনা আপত্তিতে চুল বাঁধিল। সিঁদুর পরানোর পর যথা নিয়মে তাকে প্রণামও করিল। জিনিসপত্র অধিকাংশই সকালে সরানো হইয়াছিল। বিকালে গাড়ি ডাকিবা বাকি জিনিস উঠাইয়া রাসবিহারী যখন শেষবারের মতো নিচে গিয়া তার জন্য অপেক্ষা করিতেছে, তখন মুখখানা ভয়ানক গম্ভীর করিয়া ষড়শী বড় বউকে বলিল, সকালবেলা ওকে কি বলেছিলে দিদি? কাকে? ঠাকুরপোকে? কই কিছু বলিনি তো। তোমার মুখে কুট হবে। কি বললি? বললাম তোমার মুখে কুট হবে। কুট কাকে বলে জানো না? কুষ্ঠ ব্যাধি। কার মুখে কুট হবে? ভগবান দেখছেন, আমি তোর গুরুজন, আমাকে তুই মরি মরি কি গুরুজন? মুখে আগুন তোমার মতো গুরুজনের। বানিয়ে বানিয়ে কথা শুনিয়ে স্বামীর মন ভারী করে দিতে একটু বাধে না? তুমি আবার গুরুজন কিসের? পাবে পাবে, এর ফল তুমি পাবে। যে মুখে আমার নামে মিথ্যে করে লাগিয়েছ, সে মুখে যদি পোকা না পড়ে তো চন্দ্র সূর্য আর উঠবে না দিদি। ভগবানের সৃষ্টির লোপ পেয়ে যাবে। আমি যদি সতী হই তো, ভাবাবেগে ষড়শী কাঁদিয়া ফেলিল, কিন্তু বলিতে ছাড়িল না। আমি যদি সতী হই তো আমার যতটুকু অনিষ্ট তুমি করলে, ভগবান তোমাকে তার দ্বিগুণ ফিরিয়ে দেবেন। অঙ্গ তোমার খসে খসে পড়বে দিদি, পচে যাবে, গলে যাবে। ভাসুর ঠাকুর দূর দূর করে তোমাকে বাড়ি থেকে দেবেন খেদিয়ে। ষড়শী যে এমন করিয়া বলিতে জানে বড় বউয়ের তা জানা ছিল না। হেলে সাপকে কেউটের মতো ফোঁস করিতে দেখিয়া সে এমন অবাক হইয়া গেল যে ভালো মতো একটা জবাবও দিতে পারিল না। চোখ মুছিয়া গাড়ি চাপিয়া ষড়শী বিজয় গর্বে চলিয়া গেল। মুখ দিয়া উপরোক্ত কথাগুলি স্রোতের মতো অবাধে বাহির করিয়া দিতে পারিয়া নিজেকে তার খুব উচ্চ শ্রেণীর আদর্শ স্ত্রী বলিয়া মনে হইতেছিল। নতুন বাড়িতে আসিয়া ষড়শীর সংসার গুছাইয়া বসিল। শোবার ঘরখানা রাস্তার ঠিক উপরে। রাস্তার ওপাশে সামনের বাড়ি হইতে ঘরের ভেতরটা সব দেখা যায়। জানালার আগাগোড়া ষড়শী পর্দা টাঙিয়া দিল। রাসবিহারীকে বিশেষ করিয়া বলিয়া দিল, পর্দা সরিও না বাবু, ও বাড়ি থেকে দেখা যায়। ঘরটা একটু অন্ধকার হলো, কি করব? রাসবিহারী ভাবিল বড় বউয়ের কথাটা মিথ্যা নয়, ষড়শীর একটু বাড়াবাড়ি আছে। কাল তারা হোটেলের ভাত আনিয়া খাইয়াছিল। ঘর গুছানো ও জানালার পর্দা টাঙানোর হিড়িকে এবেলাও ষড়শী রাঁধিতে পারে নাই। রাসবিহারীকে আপিসের বেলা হইলে ষড়শী বলিল, হোটেলে খেয়ে তুমি আপিস চলে যাও, আমি এক ফাঁকে দুটি ভাত ফুটিয়ে নেব। রাসবিহারী মনে মনে বিরক্ত হইয়া জামা গায়ে দিল। ঘরের দেওয়ালে একটু ফুটা থাকার আশঙ্কার কাছে স্বামীর খাওয়া চুলায় যায়। সবসময় এই গভীর ভালোবাসা হজম করা শক্ত।
তবু বাহিরে যাওয়ার আগে রাসবিহারী বলিয়া গেল, ছাতে উঠো না। ষোড়শী বলিল, না। বলিয়া তৎক্ষণাৎ আবার জিজ্ঞাসা করিল, কিন্তু কাপড় শুকোতে দেব কোথায়? দিও, ছাতেই দিও, দিয়ে চট করে নেমে আসবে। আচ্ছা। এ সব অপমান ষোড়শীর গায়ে লাগে না, অভ্যাস হইয়া গিয়াছে। খোলা ছাদের চারিদিকে প্রলোভন, চারিদিকে বিস্ময়, চারিদিকে রহস্য। স্বামী তো বারণ করিবেই, কিন্তু মন্দ ভাবিয়া নয়, তার মঙ্গলের জন্যই বারণ করেন। রাসবিহারী বাহির হইয়া যাওয়ার 5 মিনিট পরে ষোড়শী ছাদে উঠিল। ভাবিল, 1 মিনিট শুধু চারিদিকে চোখ বুলিয়ে আসব। কিন্তু 1 মিনিটে চোখ বোলানো যায় না। ইটের স্তূপ জড়ো করিয়া মানুষ এই শহর গড়িয়াছে। চারিদিক সীমাহীন সংখ্যাহীন মানুষের আস্তানা, কোনো দিকে শেষ নাই, কোথাও এতটুকু ফাঁক নাই। নীড়ে নীড়ে একটা বিস্ময়কর জমজমাট আলিঙ্গন। ছাদে ছাদে আলিশার কার্নিশে একটা অবিশ্বাস্য মিলন। এই বিপুলতার বিস্ময় অনুভব করিতেই ষোড়শীর আধ ঘণ্টা কাটিয়া গেল। কোনো একটি বিশেষ বাড়িকে বিশেষভাবে দেখিবার অবসর এই সময়ের মধ্যে সে পাইল না। এ তো তার চেনা শহর। সে বাড়ির ছাদ হইতে সকলকে লুকাইয়া নয়, অত সাবধানতা সত্ত্বেও বড় বউ টের পাইয়াছিল। এই শহরকেই সে দেখিয়াছে, কিন্তু নতুন বাড়ির নতুন ছাদে, মাথার কাপড় পায়ের নিচে শুকনো শ্যাওলায় লুটাইয়া মলিন করিয়া ঘুরিয়া ঘুরিয়া নির্ভয় নিশ্চিন্ত পর্যবেক্ষণের সবটুকুই আজ অভিনব। মাথার উপরে সূর্য আগুন ঢালিতেছে। ছাদের কোথায় এক টুকরো ভাঙা কাচ পড়িয়াছিল। ষোড়শীর পা কাটিয়া রক্ত পড়িতেছে। কোমরে কোনো মতো কাপড় আটা আছে, কিন্তু দেহের উদ্যাংশে একেবারে অনাবৃত। ষোড়শীর খেয়াল নাই। আকাশে একটা চিলের সকাতর চিৎকার ষোড়শীর শিহরিয়া উঠিল। হৃদয়ে আজ তার আনন্দের উত্তেজনার বাণ ডাকিয়াছে। সে উন্মাদিনী। তার বহুদিনের দেওয়াল চাপা দুর্বল প্রাণে খোলা ছাদের এই সকরুণ দুঃসাহস, মানুষকে ভয় না করার এই প্রথম সংক্ষিপ্ত উপলব্ধি। বুকের চামড়ায়, পিঠের চামড়ায় পৃথিবীর গরম বাতাস আর আকাশের রূঢ় রৌদ্র লাগানোর উগ্র ব্যাকুল উল্লাস তার সহ্য হইতেছে না। তার ইচ্ছে হইতেছে অর্ধাঙ্গের কার্পাস তুলার বাঁধনটা টানিয়া খুলিয়া দূরে ছড়িয়ে ফেলিয়া দেয়, দিয়া পাগলের মতো সমস্ত ছাদে খানিকক্ষণ ছুটাছুটি করে আর চেঁচায়, গলা ফাটাইয়া প্রাণপণে চেঁচায়। সে যে ঘরের বউ, সে যে বোবা, অসহায়, ভীরু স্ত্রীলোক, সব ভুলিয়া বুকে যত শব্দ সঞ্চিত হইয়া আছে সমস্ত বাহিরে ছড়াইয়া দেয়। অথবা আলিশা ডিঙাইয়া নিচে লাফাইয়া পড়ে। হ্যাঁ, শূন্যে পড়িবার সময়টুকু উন্মত্ত উল্লাসে হাত পা ছুড়িতে ছুড়িতে প্রকাশ্য রাস্তার ধারে ওই শক্ত রোয়াকটিতে আছাইড়া পড়িলে ভালো হয়। মাথাটা গুঁড়া হইয়া যাইবে, কিন্তু শরীরে তার কিছু হইবে না। তার এই কাঁচা সোনার মতো গায়ের রঙে স্থানে স্থানে রক্ত লাগিবে। রাস্তার লোক ভিড় করিয়া তার অপরূপ দেহের অপূর্ব অপমৃত্যু চাহিয়া দেখিবে। কোথায় লজ্জা, কোথায় সংকোচ, কে জানিবে? এই দেহের মধ্যে যে বাস করিতেছিল, নিজেকে লুকাইয়া লুকাইয়া
সেদিন কাটাইয়াছে। 18 বৎসরের বালকের ভয়ে অবশ হইয়া গিয়াছে। স্বামী ভিন্ন জগতের আর একটি পুরুষের দিকে চোখ তুলিয়াও চাহিতে সাহস পায় নাই। কে অনুমান করিতে পারিবে সকলের সামনে আত্মমোচনে তার আর দ্বিতীয় পথ ছিল না বলিয়া? আঘাতের ভয়, অপমৃত্যুর ভয়ের চেয়ে সকলের সামনে মরিবার ভয় প্রবলতর ছিল বলিয়া সে এ কাজ করিতে পারিয়াছে। নিজের অনন্ত দুর্বলতার বিরুদ্ধে এ শুধু তার একটা তীব্র প্রতিবাদ, আপনার প্রতি তার এই শেষ প্রতিশোধ। স্বামীর সাহায্য ছাড়া, সমাজের চাবুকের সাহায্য ছাড়া কোনো মতেই সে খাঁটি থাকিতে পারিত না। নিজেকে এমনই একটা কদর্য জীব বলিয়া চিনিয়াছিল, তাই সে নিজেকে এমন ভয়ানক মার মারিয়াছে এ কথাটাও কি কারো একবার মনে হইবে না? 2 হাত শক্ত করিয়া মুঠা করিয়া ষোড়শী এখন আপন মনে বিড়বিড় করিতেছে। তার মুখের 2 কোণে সূক্ষ্ম ফেনা দেখা দিয়াছে। হঠাৎ এক সময় হাঁটু ভাঙিয়া সে ছাদের উপর বসিয়া পড়িল। 2 করতল সজোরে ছাদে ঘষিতে ঘষিতে সে জোরে জোরে বলিতে লাগিল, বেশ বেশ, আমার খুশি, আমার খুশি। তারপর শূন্যের উপর ঝাঁঝিয়া উঠিয়া শূন্যকেই সম্বোধন করিয়া আবার বলিল, হলো তো? তাকে ঘিরিয়া সমস্ত জগৎ কলরব করিতেছে, সমস্ত জগৎ এক বাক্যে তাকে ছি ছি করিতেছে। তার কথা কেহ শুনিবে না, তার কোনো মুহূর্তের আত্মজয়ের দাম দিবে না। তাকে ঠাসিয়া চাপিয়া ধরিয়া থাকিয়া তারই কাটা চামড়ার সেদে, তারই যৌবনের উত্তাপে তাকে সিদ্ধ করিবে। ষোড়শীর চোখ দিয়া জল পড়িতে লাগিল। লুটানো আঁচল তুলিয়া নিজেকে সে আবৃত্ত করিয়া নিল। ঘষিয়া ঘষিয়া চোখ শুষ্ক করিয়া উত্তরাভিমুখী হইয়া আলিশায় ভর দিয়া দাঁড়াইয়া রহিল। হিস্টেরিয়ার ফিটের পর যেমন সমস্ত জগৎ একেবারে স্তব্ধ হইয়া যায়, মুখে একটা ধাতব স্বাদ লাগিয়া থাকে, ষোড়শী কানের কাছে তার নিজের রক্তের কোলাহল তেমনভাবেই অকস্মাৎ থামিয়া গিয়াছে, জিবে কটু স্বাদ লাগিয়া আছে। এখন আর তার কোণে উত্তেজনা নেই, সে একটু বিহুল হইয়া পড়িয়াছে। তার মনে হইতেছে এমন একটা কাজ সে করিয়া বসিয়াছে সাধারণ কোনো মেয়ে যা করে না। কাজটা তার ন্যায়সঙ্গত হয় নাই। রাসবিহারী আদেশ অমান্য করিয়া ছাদে বেড়ানোর জন্য ষোড়শীর কোনো আফসোস নাই। স্বামীর ছোট বড় অনেক আদেশই অমান্য করতে হয়, নাহিলে টিকা অসম্ভব। কিন্তু তারও অতিরিক্ত কিছু সে কি করিয়া বসে নাই? নিজেকে তবে কলুষিত অপবিত্র মনে হইতেছে কেন? ভাবিতে ভাবিতে ষোড়শী নিচে নামিয়া গেল। ছাদের নিচেকার ছায়ায় গিয়া দাঁড়ানো মাত্র তার যেন অর্ধেক গ্লানি কাটিয়া গেল। জানালার পর্দা টাঙানোর জন্য ঘরের আলো স্তিমিত হইয়া আছে। বাতাসের মৃদু স্যাঁতস্যাঁতে ভাব এখনো শুকাইয়া যায় নাই। ষোড়শীর চোখে মুখে আর সর্বাঙ্গে অল্প অল্প স্নিগ্ধতা সিঞ্চিত হইতে লাগিল। ঘরের অসমাপ্ত কাজগুলি ঠিক যেন তারই প্রতীক্ষায় উন্মুক্ত হইয়া আছে। ঘরের মাঝখানে দাঁড়াইয়া ষোড়শী চারিদিক সস্নেহে দৃষ্টি বুলাইতে লাগিল। কত কাজ তার, কত অফুরন্ত কর্তব্য! তার কি নিঃশ্বাস ফেলিবার সময় আছে? সংসারে কি হয় আর কি হয় না তাই নিয়া মাথা ঘামানোর অবসর সে পাইবে কোথায়?
স্বামী হোটেলে খাইয়া আপিস গিয়াছে, এবেলার মধ্যে সমস্ত কাজ তার সারিয়া রাখিতে হইবে। ওবেলা দুটি রাঁধিয়া না দিলে চলিবে কেন? হোটেলের ভাতে পেট ভরানোর জন্য সে তো তাকে ভাত কাপড় দিয়া পুষিতেছে না। ষোড়শী অবিলম্বে কাজে ব্যবহৃত হইয়া গেল। নোড়া আনিয়া দেওয়ালে পেরেক টুকিয়া কোনাকুনি একটি দড়ি টাঙ্গিয়া নিল। জড়ো করা পরনের কাপড়গুলি একটি একটি করাইয়া কুচাইয়া রাখিল। তাকে খবরের কাগজ বিছাইয়া তেলের শিশি, জুতার বুরুশ, রাসবিহারীর দাড়ি কামানোর সরঞ্জাম, তার নিজের মুখে মাখার পাউডার, পায়ে দেওয়ার আলতা, সিঁথিতে দেওয়ার সিঁদুর, সমস্ত টুকিটাকি জিনিস গুছাইয়া তুলিয়া রাখিল। চুল বাঁধার যন্ত্রপাতিগুলি সাজাইয়া রাখার সময় একটু হাসিয়া ভাবিল, ও ফিরে আসার আগে চুল বাঁধার সময় পাবো তো? খাবারটা করেই চট করে একটু সাবান মেখে গা ধুয়ে নিয়ে বেঁধে ফেলবো চুলটা, যে নোংরাই দেখে গেছে। চুলগুলি মুখে আসিয়া পড়িতেছিল। দুই হাতে চুলের গোছা ধরিয়া খালি ঘরে একটা অনাবশ্যক অপচয়িত মনোরম ভক্তির সঙ্গে ষোড়শী এলো খোপা বাঁধিয়া নিল। এবার কোন কাজটা আগে করিবে? বাক্সগুলি ও কোণে রাখা চলিবে না, এদিকে সরাইয়া আনিতে হইবে। জলের কুজোটা যেখানে আছে সেইখানে। জলের কুজো? ষোড়শী দু চোখ চকচক করিয়া উঠিল। কি তৃষ্ণায় তার পাইয়াছে। হাতের কাছে গ্লাস ছিল, দেখিতে পায় না। উবু হইয়া বসিয়া দুই হাতে কুজোটা তুলিয়া ধরিয়া সে গলায় জল ঢালিতে লাগিল। খানিক পেটে গেল, বাকিটাতে তার বুকের কাপড় ভিজিয়া গেল। কি তৃষ্ণায় ষোড়শীর পাইয়াছিল। এতক্ষণ শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প কেরানির বউ। গল্প পাঠে ছিলাম আমি সুদর্শন। আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন গল্পটি কেমন লাগলো, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।